হ্যালো গাইস, আজকে আমরা অনলাইনে ট্যাক্স দাখিল পদ্ধতিটা ভালো করে দেখব। আমি অনলাইনে অনেক টিউটোরিয়াল দেখেছি, কেউ ভিউ বাড়ানোর জন্য অথবা কেউ না বুঝেই ট্যাক্স কিভাবে দাখিল করতে হয় সে বিষয়ে টিউটোরিয়াল তৈরি করে ফেলেছে। এর কারণ হচ্ছে টিউটোরিয়াল তৈরি করার সাথে সাথে তো সেটা অনেক ভিউ হয়, ভিউ হওয়ার ফলে সে একটা ইনকাম জেনারেট করতে পারে। এজন্যই মূলত সে ট্যাক্স এর উপর বিভিন্ন ধরনের টিউটোরিয়াল তৈরি করছে। কেউ দৈনিক একটা করে ভিডিও আপলোড করছে, কিন্তু আসলে মূল বিষয়টা কিভাবে ট্যাক্সটা দাখিল করতে হবে কেউ কারো ট্যাক্সটা দাখিল না করে শুধু অনুমানের উপরে বিভিন্ন ধরনের বর্ণনা দিয়ে যাচ্ছে। আজকে আমি রিয়েল ট্যাক্স দাখিল পদ্ধতিটা আমার নিজের ট্যাক্স দাখিল করার মাধ্যমে আমি দেখাবো। প্রথমে আমরা আমাদের যে টিন আইডি আছে, টিন নম্বরটি দিয়ে রেজিস্ট্রেশন করে নেব। রেজিস্ট্রেশন করা খুব সহজ ব্যাপার, সবাই করে নেবেন যার যার মতো। তো আপনার এনআইডি টিন নম্বর দিয়ে এবং পাসওয়ার্ডটি দিয়ে ক্যাপচা এন্ট্রি করে আপনি প্রথমে আপনার ই রিটার্ন যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে প্রবেশ করবেন। তো ই রিটার্ন অ্যাকাউন্টটিতে প্রবেশ করার জন্য আপনাকে এভাবে তথ্যগুলো দিয়ে জাস্ট সাইন ইনে ক্লিক করতে হবে। সাইন ইনে ক্লিক করলেই দেখবেন আপনি প্রবেশ করে ফেলেছেন এবং ডান পাশে উপরে আপনার নাম এবং ছবি দুটোই দেখাবে। তো প্রথমে আপনি রিটার্ন সাবমিশনে যাবেন। রিটার্ন সাবমিশনে গিয়ে এখানে রিটার্ন স্কিমে একটাই পদ্ধতি দেওয়া আছে, এটাই সিলেক্ট করা থাকবে, সুতরাং এটা পরিবর্তন করতে হবে না আপনাকে। সেটা সিলেক্ট করে আপনি দিয়ে রাখবেন। আর অ্যাসেসমেন্ট ইয়ার এটাও সিলেক্ট করা থাকবে। ইনকাম ইয়ার তার গত বছর, অর্থাৎ যে বছর আপনি ট্যাক্স দিচ্ছেন তার পূর্বের বছরের যে অর্থ বছর সেটি উল্লেখ করা থাকবে। অর্থাৎ ১ জুলাই ২০২০ থেকে ৩০ জুন ২০২১ পর্যন্ত এই সময়ের ট্যাক্স আমরা এই সময়ের পরবর্তীতে অর্থাৎ ২০২১-২২ অর্থ বছর দাখিল করছি। অর্থাৎ ২০-২১ অর্থ বছরের ট্যাক্সটা আমরা ২১-২২ অর্থ বছরে দাখিল করে থাকি। তো এখানে দেখুন এখানে ট্যাক্সেবল ইনকাম। তো ট্যাক্সেবল ইনকাম থাকলে আপনি দেখাবেন, যেমন আমার স্যালারি আছে সেটা দেখাচ্ছি, এটি আমার ট্যাক্সেবল ইনকাম। না থাকলে দেখাতাম না, জিরো রিটার্ন দাখিল করতাম, সেক্ষেত্রে এখানে কোনো কিছুই দেখাতাম না। এখানে নো দিলে তো জিরো রিটার্ন দাখিলের পদ্ধতি চলে আসতো। এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সেমটেড ফ্রম ট্যাক্স, অনলাইনে যে আয় করা হয় সেই আয়ের উপরে ২০২৪ সাল পর্যন্ত সরকার ফুললি এক্সেমটেড ট্যাক্স হিসেবে গণ্য করে আয়টা ধরা হয়। 10% তারা সোর্স অ্যাট ট্যাক্স মানে উৎসে কর্তন করে রাখে ট্যাক্স, পরবর্তীতে সেটার উপরে আবার আর ট্যাক্স দাখিল করতে হয় না। তো এখানে তাই আমি দেখুন ইয়েস দিয়ে দিছি, হ্যাঁ ফুললি এক্সেমটেড ট্যাক্স ইনকাম আমার আছে সেজন্য ইয়েস দেওয়া হয়েছে। রেসিডেন্ট স্ট্যাটাস, এটি রেসিডেন্ট দিবেন আপনি বাংলাদেশি হলে, বিদেশি হলে আপনি নন রেসিডেন্স দিবেন। তো এখানে আপনার যদি অন্য ইনকাম থাকে অথবা সঞ্চয়পত্র বা এরকম কোনো ইনকাম থাকে সেটা আপনি ইন্টারেস্ট অন সিকিউরিটি সিলেক্ট করবেন, না থাকলে দিবেন না, যেমন আমি দেইনি। এখানে বিদেশি যদি ইনকাম থাকে আপনার বিদেশ থেকে, এটি কিন্তু অনলাইনে আয়ের জন্য সেটি নয়, এটি আপনার বিদেশে অন্য কোনো ইনকাম থেকে থাকলে, যেমন বিদেশিরা বলতে প্রবাসীরা যারা আছে তারা কিন্তু এটা সিলেক্ট করে দেবেন। তো এখানে এই তথ্যগুলি পূরণ করে আমার জন্য যেটা প্রযোজ্য বেতন আর হচ্ছে অনলাইন ইনকামের যে তথ্য যে অর্থ আছে সেটা দিয়ে আমি মূলত অনলাইনে দাখিল করব রিটার্নটি। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করে এখানে আমাদের এরিয়াটা সিলেক্ট করে দিতে হবে। আমি ঢাকা জেলার বাহিরে উপজেলায় অবস্থিত, তাই আমি এনি আদার এরিয়া দিয়েছি। অন্যান্য ক্ষেত্রে আপনারা সিলেক্ট করবেন দেখে শুনে। আর যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকেন সেক্ষেত্রে ডিজেবলড পারসন হয়ে থাকলে তো এই তথ্যগুলো ওইভাবে দিয়ে দিবেন। আমার ক্ষেত্রে এটি প্রযোজ্য, আমি শুধু এটি দিয়েছি। আর ক্লেম ট্যাক্স রিবেট অন ইনভেস্টমেন্টের উপরে ট্যাক্স রিবেট পাওয়া যায়, কর মৌকুব, কর মুক্তি পাওয়া যায়। সেটা হচ্ছে আপনি যদি ইন্স্যুরেন্সের উপরে করে থাকেন, ডিপিএস করে থাকেন, জিপিএফ এ টাকা কাটিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এখানে ইয়েস দিয়ে দিবেন। আর যদি আপনি শেয়ার হোল্ডার হন তাহলে ইয়েস দিবেন। আর নো, আমি শেয়ার হোল্ডার নই, কোনো কোম্পানির ডিরেক্টর শেয়ার হোল্ডার ডিরেক্টর নই, তাহলে তাই আমি নো দিয়ে ফেলেছি। আর 40 লক্ষ টাকার নিচে যদি আপনার গ্রস ওয়েলথ থাকে তাহলে নো দিবেন। যদি গাড়ি থাকে তাহলে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। আমার নেই, তা নো দিয়েছি। তবে মোটরসাইকেল আছে, মোটরসাইকেল থাকলে আপনাকে এখানে ইয়েস দিতে হবে না।
তো প্রপার্টি ইন সিটি কর্পোরেশনে আমার কোনো সম্পদ নেই বা কোনো প্রপার্টি নেই, তাই আমি নো দিয়েছি। আর এখানে যে আপনার সম্পদের তথ্যগুলো সেগুলো যদি আপনি দিতে চান তাহলে আপনি ইয়েস করবেন, না দিতে চাইলে নো দিবেন। কোনো সম্পদ ক্রয় থাকলে অথবা পারিবারিক কোনো তথ্য থাকলে সেগুলো এখানে নো। তা আমি দেব, তাই আমি ইয়েস দিয়েছি। আপনি চাইলে নো দিতে পারেন, সেগুলো একত্রে একবারে দেখাই দিতে পারেন এখানেই। তো আমি এই অবস্থায় রেখে আমি 7 কন্টিনিউ করছি। আমরা পরের পেজে চলে যাচ্ছি। পরের পেজে ইনকাম সম্পর্কে তথ্য দেওয়া। দেখুন আমার তথ্য, আমি যে সরকারি চাকরি করি, আইবাস প্লাস প্লাস থেকে বেতন নেই, প্রাইভেট হলে প্রাইভেট দিতেন, তো আমি সেটা দিয়ে দিয়েছি। পদবি, যেখানে চাকরি করি সেখানকার তথ্য, বেসিক, তারপর হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স, মেডিকেল, এগুলো সবই দেবেন আপনি, যেগুলো সিস্টেম অটোমেটিকলি ডিটেক্ট করে নেবে। যেমন বেসিক পে এবং ফেস্টিভ্যাল অ্যালাউন্স, এই দুটি আপনার ট্যাক্সেবল ইনকাম, সেটি কিন্তু ট্যাক্সেবলে চলে যাবে। আর যেগুলো নন ট্যাক্সেবল সেগুলো নন ট্যাক্সেবলে চলে যাবে। টিফিন, এটিও দিয়ে দিবেন। তো এগুলো যেগুলো আছে সে সব ইনপুট দিয়ে দিবেন। ইনপুট দিয়ে আপনি নেক্সট পেজে চলে যাবেন। তো আমি নেক্সট পেজে চলে যাচ্ছি, অর্থাৎ ইনকামেরই নেক্সট পেজ বলতে যে এই পেজ ট্যাক্স এক্সিমটেড ইনকাম। তো এইটাতে আমরা আলাদাভাবে ক্লিক করে যেতে পারি। দেখুন আমার ফরেন ইনকাম আছে, গত বছর ফরেন ইনকাম ছিল যে টাকাটা, সেই টাকাটা আমি দেখিয়ে দিয়েছি। যে দেশ থেকে আসতো আপনার অ্যাডসেন্সের ইনকাম, সেটা আমি সেই তথ্যগুলো আমি আমার মতো করে, যে ব্যাংকে আসতো, যে ব্যাংক অ্যাকাউন্টে আসতো এবং কত টাকা আসতো সব তথ্য আমি দিয়ে দিয়েছি। তারপরে আপনি 7 কন্টিনিউতে ক্লিক করবেন। দেখুন আপনি রিবেটে চলে আসছে। রিবেট বলতে ওই যে টাকার উপরে আপনি ইয়ে পাবেন, মৌকুব পাবেন, অর্থাৎ পুরো টাকাটাই মৌকুব পাবেন সেটি নয়। যেমন ইন্স্যুরেন্সে আমি 25,000 টাকা দিয়েছি, সেখানে আমি 24,000 টাকা আমার জন্য অনুমোদন আছে 2,40,000 টাকার পলিসির মধ্যে। তাহলে আমি এখানে কিন্তু প্রায় 1,700 টাকা, 752 টাকা পাচ্ছি না এক্সিমটেড হিসেবে, সরি এক্সিমটেড না, রিবেট হিসেবে। জেনারেল প্রভিডেন্ট ফান্ড, এখানেও দেখুন আমি ইয়ে পাচ্ছি, আপনার রিবেট পাচ্ছি। তো রিবেট এখানে প্রায় পুরোটাই পেয়ে গেছি, ওই 2,000 টাকা বা 1,500 টাকার মতো আমি পাচ্ছি না, বাকি পুরো টাকাটা কিন্তু আমি রিবেট পেয়ে গেছি। তো এখন আমি 7 কন্টিনিউতে গেলাম। এখন এখানে ইয়েস করে আসছি, আইটি 10 বিবি ইয়েস করে আসার ফলে আমার এই যে ব্যক্তিগত তথ্য, সম্পদের তথ্য সবই কিন্তু আমার এখানে দেখিয়ে দিতে হবে। মূলত ব্যক্তিগত তথ্য বলতে এই হাউস হোল্ড যে খরচগুলো সেগুলো দিয়ে দেখিয়ে দিবেন আপনি। আমার যে খরচগুলো, ইলেকট্রিসিটি বিল বা আপনার ইন্টারনেট বিল বা অন্যান্য যে কোনো বিল যেগুলো আছে সে সব খরচ আমি দেখিয়ে দিয়েছি। তো দেখিয়ে দেওয়ার পরে আমি 7 কন্টিনিউতে ক্লিক করেছি। এখানে যদি আপনি গোল্ড কিনে থাকেন বা গোল্ড থাকে সেগুলো আপনি তথ্য দিয়ে দিবেন। প্রথম রিটার্ন দেখেন আমার এটাই, তাই আমি বিস্তারিত তথ্য দিয়ে দিয়েছি। ফার্নিচার থাকলে বা ফার্নিচার যদি আপনি ক্রয় করে থাকেন অথবা গিফট পেয়ে থাকেন সে তথ্যগুলো এখানে দিয়ে দিবেন। ফার্নিচার, টিভি, ওভেন, ফ্রিজ, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, এই জিনিসগুলো থাকার কারণে আমি এই জিনিসগুলো দিয়ে দিয়েছি। যেটি পারচেজ করা সেটি পারচেজ, যেটি গিফট সেটি গিফট দিয়েছি, যেটি উত্তরাধিকারী সূত্রে পেয়েছি সেগুলো উত্তরাধিকারী দিয়েছি। তারপরে দেখুন আমার ক্যাশ যদি থেকে থাকে ব্যাংকে, সেটি সেভিংস অ্যাকাউন্টে থাকলে আপনি সেভিংস অ্যাকাউন্টে কত টাকা ক্যাশ আছে সেটিও দেখিয়ে দিবেন। এখানে টোটাল টাকা, লিভিং এক্সপেন্স, আপনার ক্যাশ ট্যাশ সব সহ দেখুন একটা ফ্লো চার্ট দেখাবে। গ্রস ওয়েলথ দেখাইতেছে 3,07,000 টাকা এরকম। আর এখানে নেট ওয়েলথ, যেটা নেট ওয়েলথ এখানে লায়াবিলিটিস নাই, তাই নেট ওয়েলথ যা আছে তাই দেখাচ্ছে। আর এখানে ধরুন টোটাল আউটফ্লো, দেখুন ইনফ্লোটা এবং আউটফ্লোটা এটা খেয়াল রাখতে হবে। আপনি ডিফারেন্স যে টাকাটা থাকবে সেই টাকাটা যদি আপনি ক্যাশে দেখিয়ে দেন তাহলে কিন্তু আপনার মিলে যাচ্ছে। ক্যাশ থাকলে আপনি ক্যাশ দেখিয়ে দেবেন, মিলে যাবে। তো অর্থাৎ যে টাকাটা ইনকাম হলো সারা বছর সেই টাকাটা কোথায় আছে অবস্থানটা আপনাকে দেখিয়ে দিতে হবে। কোনো কিছু কেনা থাকলে কেনা অবস্থায়, সম্পদ কিনে থাকলে সেখানে দেখাবেন। আপনার যদি ব্যাংকে থাকে ব্যাংকে দেখাবেন, ডিপিএস দিয়ে থাকলে ডিপিএস দেখাবেন। তার মানে পুরো টাকাটার অবস্থানটা আপনাকে দেখিয়ে দিতে হবে। যেমন আমি দেখেন ক্যাশ আউটফ্লোটা যেমন দেখিয়েছি, সোর্স অফ ফান্ডটাও কিন্তু দেখুন মিলে গেছে। এটা মিলে যে এটা ডিফারেন্সটা 0 করে দেবেন, তারপরে 7 কন্টিনিউতে যাবেন। প্রপারলি আপনাকে ট্যাক্সটা দিতে হলে এখানে অনেকেই ট্যাক্স শুধুমাত্র এক্সাম্পল দিয়ে একটা আনুমানিক একটা টাকা দিয়ে দেখিয়ে দেয়। আসলে আমি চেষ্টা করছি যে পুরোটা বিষয়টা মিলিয়ে দেখিয়ে দিতে। আপনি যদি একটু লক্ষ্য করেন আমি কিন্তু মিলিয়ে সাবমিট করছি। তো দেখুন এখানে ট্যাক্স এক্সিমশনে আমার 2 টাকায় চলে আসছে। আমি বেতন বাবদ 97,000 টাকা, আর এখানে যে ইনকাম হয়েছে ইনকাম বাবদ পুরো টাকাটাই এক্সিমটেড ইনকাম হিসেবে পেয়েছি। তো তাই আমার দেখুন আমি যেহেতু উচ্ছে করকর্তন করেছি আর
স্যালারি থেকে আপনি 3 লক্ষ টাকার মতো পাচ্ছি না করযোগ্য আয় হিসেবে, সেক্ষেত্রে কিন্তু আমার করের আওতায় আসতেছি না, তাহলে জিরো এখানে। আবার এক্সিমটি ট্যাক্স ওখানেও কিন্তু জিরো। তো সব মিলিয়ে জিরো, আমাকে কোনো ইয়ে করতে হবে না, অতিরিক্ত পেমেন্ট করতে হবে না, এখানে সব জিরো দেখাচ্ছে। এখন আমরা এখানে প্রসিড টু রিটার্ন, এই প্রসিড টু রিটার্নে ক্লিক করলে কিন্তু পুরো বিষয়টা আপনাকে দেখিয়ে দিচ্ছে যে আপনার যে তথ্যটা, সে তথ্যটা কিন্তু এখান থেকে আপনি পুরোটাই দেখে নিতে পারছেন। ইচ্ছে করলে আপনি এই তথ্যগুলো সবগুলো যদি আপনি চান, সেটা কিন্তু একটা কপি করে রাখতে পারেন। আপনি এখানে প্রিন্ট কোনো অপশন নেই, আমরা একটা সিলেক্ট করে দেখে একটা কপি নিয়ে নিতে পারি কিনা। যদি নিয়ে নিতে পারি তাহলে একটা রেকর্ড হিসেবে আমার থেকে গেল। তো দেখে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যদি একটি কপি বা তথ্যগুলো রাখা যায়, আমি কি কি দিয়েছি তার একটা তথ্য, তাহলে ভালো হয়। আর যতগুলো তথ্যই দেন না কেন এখানে ব্যাংক স্টেটমেন্টের সাথে যেন মিলে যায়, আপনার স্যালারি স্টেটমেন্টের সাথে যেন মিলে যায়, এই বিষয়গুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। যদি এখন আমার একটা তথ্য কিন্তু মোটামুটি একটা তথ্য চলে আসছে, যাই আসুক এটা আমি একটা সেভ করে রেখে দিলাম, পরবর্তীতে যেন আমার কাজে আসলে আমি কি দাখিল করেছি সেটা দেখতে পারি। যদিও আমি অনলাইনে পরবর্তীতে চেক করতে পারবো, তারপরে একটা তথ্য রেখে দিলাম। তো আমার কিন্তু এটা দেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি বলতেছি যে আই সোলমলি ডিক্লেয়ার দ্যাট, অর্থাৎ আমি আমার ইয়ের জন্য সুস্থ মস্তিষ্কে বা বুঝে শুনেই বিষয়টা ঠিকঠাক তথ্য দিচ্ছি, এটার একটা ইয়ে দেওয়া আর কি, মুসলেখা দেওয়া, এরকম একটা টিক দেওয়া, মানে মুসলেখা দিয়ে দিলেন আপনি, সিগনেচার ভেরিফিকেশন করে দিলেন, হ্যাঁ সব ঠিক আছে, এরকম আর কি। তো এটা সিস্টেম জেনারেটেড ডকুমেন্ট। এখন আপনার সাবমিট করলে সাবমিট হয়ে যাবে। তারপরে আমরা আরেকটু চোখ বুলিয়ে নেই, দেখুন আমরা এই বিষয়টা একটু দেখে নেই। এটা হচ্ছে পার্সোনাল তথ্য, এখানে পার্সোনাল তথ্যগুলো দিয়ে দিলেন। আর এখানে হচ্ছে স্যালারি সম্পর্কিত তথ্য, স্যালারি ট্যাক্স কম্পিউটেশনে দেখুন এখানে রিবেট পেয়েছি আমি টোটাল এত টাকা, টোটাল ট্যাক্স এক্সেম্পশন পেয়েছি আমি, বা এক্সেম্পটেড ট্যাক্স ইনকাম হচ্ছে এত টাকা। তো এই তথ্যগুলো এখানে দেখাচ্ছে। এখন এই পৃষ্ঠাটা কি দেখাচ্ছে, ইনস্ট্রাকশন দেখাচ্ছে বিভিন্ন, আমি কি কি ইনক্লোজার দিব বা কি কি না দিব সেই তথ্যগুলো দেখাচ্ছে। আর এখানে টিন সার্টিফিকেট তথ্যগুলো দেখাচ্ছে। এক্সেম্পটেড, এই যেখানে পুরো ক্যালকুলেশনটা দেখাচ্ছে, স্যালারি, মেডিকেল, উন্মুক্ত, কোনটি ট্যাক্স এক্সেম্পটেড আর কোনটি ট্যাক্স এক্সেম্পটেড নয়, পুরো তথ্যটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। তো আমরা এখানে তথ্যগুলো দেখে আমরা দেখতে পারতেছি যে টোটালে যে টাকাটা ট্যাক্সেবল ইনকাম হচ্ছে আমার এই টাকাটা, এটা 3 লক্ষ টাকার উপরে না, তাই আমার ট্যাক্স আসেনি। 3 লক্ষ টাকার উপরে হলে এখানে ট্যাক্স আসতো। তো এই যে দেখুন এখানে ইন্স্যুরেন্সের যে প্রিমিয়াম দিয়েছি সেটা দেখাচ্ছে, অর্থাৎ কোনটুকু আমার, কোন টাকাটুকু রিবেটেবল, শুধু সেটুকু দেখাচ্ছে রিবেটেবল। 25,000 সামথিং দিয়েছিলাম, কিন্তু এখানে 24,000 টাকা আমি রিবেটেবল পেয়েছি, বাকি টাকা কিন্তু রিবেটেবল পাইনি। তো এই যে যেখানে দেখুন 1644 টাকা, এই টাকাটা আমি আসলে রিবেটেবল পাইনি। না, এটা সরি, দুঃখিত, এটা হচ্ছে গ্রুপ ইন্স্যুরেন্স হিসেবে আমি দিয়েছি। তো এখানে রিবেট হিসেবে পাইনি যে টাকাটা, সেই টাকাটা এখানে দেখাচ্ছে। আর এখানে কি অ্যামাউন্ট ট্যাক্স রিবেট ক্যালকুলেটেড এলিজিবল, এই যে দেখুন ট্যাক্স রিবেট ক্যালকুলেশন বলছে, তার মানে এখানে পুরো টাকাটাই হচ্ছে আমার রিবেটেবল ইনভেস্টমেন্ট দেখাচ্ছে যেগুলো। তো যোগ বিয়োগ করে এটার একটা লিমিটেশন দেওয়া আছে 1 কোটি টাকা পর্যন্ত। আমার এখানে অ্যামাউন্ট অফ ট্যাক্স রিবেট ক্যালকুলেট করছে 7,198 টাকা। যদি এটা হতো যে আমার ট্যাক্স আসছে সাপোজ ধরুন 8,000 টাকা, তো সেখান থেকে কিন্তু এই টাকা বিয়োগ হয়ে থাকতো, অথবা ট্যাক্স আসছে 20,000 টাকা, তাহলে কিন্তু 7,000 টাকা বিয়োগ হয়ে অবশিষ্ট টাকা আমাকে ট্যাক্স দিতে হতো। এটা হচ্ছে আমার রিবেট। তো এখন এখানে আমি দেখে নেই, এটা হচ্ছে স্টেটমেন্ট অফ অ্যাসেটের যে স্টেটমেন্ট, যে সমস্ত জিনিস আমি ক্রয় করেছি বা যে সমস্ত জিনিস আমার নামে আছে বা ব্যাংক অ্যাকাউন্টে আছে, এই তথ্যগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। এই যে সমস্ত তথ্যই এখানে দেখাচ্ছে, ডায়মন্ড আছে কত টাকা, আর ফার্নিচার আছে কত টাকা, তথ্যগুলো ব্যাংকে আছে কত টাকা। তো এখানে গ্রস ওয়েলথ এগুলো দেখাচ্ছে, নেট ওয়েলথ সবই দেখাচ্ছে। সোর্স অফ ফান্ড দেখাচ্ছে, কোন টাকাটা যোগ করে আসছে। স্টেটমেন্ট অফ এক্সপেন্সেস, তো এক্সপেন্স গুলো এখানে দেখাবে, আমি পারিবারিক বা কোন ক্ষেত্রে কত টাকা ব্যয় দেখিয়েছি সেগুলো এখানে দেখাচ্ছে। ছেলে মেয়ের পড়াশোনার ক্ষেত্রে কত, এখানে টোটাল এক্সপেন্সটা দেখিয়েছে। তো এখন সিগনেচার দিয়ে এখন যদি আমি সাবমিট করে দিই তাহলে কিন্তু সাবমিট হয়ে গেল, আমার রিটার্নটা দাখিল শেষ হয়ে গেল।
তো আজকে হচ্ছে 29 তারিখ, আজকে আমি এটা দাখিল করে ফেললাম। সাবমিট, রিটার্ন দাখিল করার সাথে সাথে আমাকে জিজ্ঞেস করেছে আপনি সাবমিট করতে চান? হ্যাঁ, ইয়েস, সাবমিট করতে চাই। তো আমি এটা দাখিল করে দিলাম। আসলে এই যে দেখুন, এখন কনগ্রাচুলেশন আলামিন, আপনার রেফারেন্স নাম্বার তো বিষয়টাই ডিটেলস আমার এখানে চলে আসলো। আমি কিন্তু এটা একটা প্রিন্ট কপি নিয়ে নিতে পারি, কন্ট্রোল পি দিলেও আসতে পারে। হ্যাঁ, এটা একটা কপি আসছে। তো আমরা সেভ অ্যাজ দিয়ে আমি এটা ইনকাম ট্যাক্সের একটা তথ্য ই রিটার্ন নামেই সেভ করে রাখলাম, অথবা আমি এটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারি। স্ক্রিনশট নিয়েও আমি এটা সেভ করে রাখতে পারি। এটা একটা স্ক্রিনশট নিয়ে নিই, আচ্ছা স্ক্রিনশট নেওয়ার দেয়নি ওরা হয়তো। ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, হ্যাঁ ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, এই অ্যাকনোলেজমেন্টটা আমি ডাউনলোড করে রাখতে পারি। তো এটাও আমি অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড করে রাখলাম। তাহলে আমার রিটার্ন সাবমিশন কিন্তু হয়ে গেছে। আমি কত টাকা ইনকাম দেখিয়েছি এখানে কিন্তু বিষয়টা চলে আসছে। হ্যাঁ, এখানে দেখুন এই জিনিসটা কিন্তু আসা জরুরি। 12 দেখিয়েছি আমি, পেড করেছি কি করিনি সেই বিষয়টা আমি দেখি। তাহলে ইনকাম ট্যাক্স এভাবে দাখিল করে, এভাবে দাখিল করতে হয়। আপনি যে ইনকাম ট্যাক্স দাখিল করেছেন, দেখুন আমি যদি রিটার্ন সাবমিশনে যাই তাহলে কিন্তু আমাকে বলতেছে আপনি অলরেডি ট্যাক্স দাখিল করেছেন। তো আমরা কিন্তু আমার প্রোফাইলে গিয়েও কিছু তথ্য পেয়ে যেতে পারি। দেখুন ট্যাক্স রেকর্ডে গিয়ে অ্যাকনোলেজমেন্ট, এই অ্যাকনোলেজমেন্ট পেপারটিও কিন্তু আপনি এই যে এখানে পরবর্তী দেখে নিতে পারেন। যে রিটার্নটি দাখিল করছেন সেই রিটার্নটিও কিন্তু আপনি এখানে দেখে নিতে পারেন, অথবা পরবর্তীতে আপনার যদি কোনো তথ্য দরকার হয় সেই তথ্যটা আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন। এই হচ্ছে ব্যাপারটা, জটিল কিছু না, জটিল মনে করলে জটিল। আর একটা কথা সেটা হচ্ছে, যারা ভয় পেয়ে রিটার্ন দাখিল করছেন না তারা হয়তো সমস্যা থেকে পিছিয়ে যাচ্ছেন, কিন্তু বড় সমস্যার সম্মুখীন হবেন। তো রিটার্ন দাখিল করে ফেলুন, সমস্যা হলে সেটা সমাধানও হবে। তো আমি চেষ্টা করেছি, আমি যতটুকু জানি সেটুকুর উপরেই রিটার্ন দাখিল করতে। তো এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন, আর যদি মনে হয় না আমি রিটার্নটা ঠিকমতো দাখিল করেছি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। তো ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য।